কর্মধারয় সমাস, কর্মকে ধারণ করে, তাই কর্মধারয়। বৈশিষ্ট্য কি? পরপদের অর্থপ্রধান, আমরা আগেই জেনেছি। এই সমাসে দুটো বিশেষ্য, দুটো বিশেষণ, কিংবা বিশেষ্যের সঙ্গে বিশেষণ, কিংবা বিশেষণের সঙ্গে বিশেষ্য, এই বিভিন্ন রকমভাবে সমাস হতে পারে। ভাগগুলো দেখা যাক। সাধারণ কর্মধারয়, সাধারণ কর্মধারয় নীল আকাশ, নীল যে আকাশ, এখানে একটা বিশেষণ নীল, পূর্বপদ, পরপদ, আকাশ বিশেষ্য। মাস্টার মশাই, যিনি মাস্টার তিনিই মশাই। ডিম সেদ্ধ, সেদ্ধ যে ডিম। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, এই ধরনের ব্যবহারগুলো সাধারণ কর্মধারয়। আরও প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন শব্দ দিয়ে আমি প্র্যাকটিস করতে দেব। করতে করতে অনেক বেশি ক্ল্যারিটি আসবে। মধ্যপদলোপী, এর আগে মধ্যপদলোপী পড়েছো তোমরা, বহুব্রীহিতে আলোচনা করেছিলাম। বহুব্রীহি আর কর্মধারয় এই দুইয়ের মধ্যেকার মধ্যপদলোপীর কি ফারাক? বহুব্রীহির মধ্যে বহুব্রীহির যে বৈশিষ্ট্য সেটা থাকবে, আর কর্মধারয়ের মধ্যে কর্মধারয়ের যে বৈশিষ্ট্য সেটা থাকবে। গঙ্গা নদী, গঙ্গা নামক নদী, এই নামক পদটা আর থাকছে না, সেটা মাঝে ব্যবহার হয়েছিল। গঙ্গা নদী, এই পূর্বপদ পরপদ দুটো জুড়ে যাচ্ছে, মাঝের পদটা যেহেতু লোপ পাচ্ছে তাই সেটা মধ্যপদলোপী কর্মধারয়। এই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় বৈশিষ্ট্য। এখানে গঙ্গা নদী দুটোই বিশেষ্য পদ। বলেছিলাম যে দুটো বিশেষ্যের মধ্যে সমাস হতে পারে, দুটো বিশেষণের মধ্যে সমাস হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি সাধারণ কর্মধারয় আর মধ্যপদলোপী কর্মধারয়। কর্মধারয়ের মধ্যে যে অন্য আরও সমাসগুলো, সেগুলো বোঝার জন্য কয়েকটি জিনিস একটু জানা জরুরি। একটা হচ্ছে উপমান, উপমেয়, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ। নিচে একটা লাইন দেখো, লেখা আছে চাঁদের মতো সুন্দর মুখ, এটা একটা বাক্য। উপমান কাকে বলে? উপমান অলঙ্কারের একটা বৈশিষ্ট্য। উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয়, উপমেয় হলো যাকে তুলনা করা হচ্ছে। সাধারণ ধর্ম মানে এই যে দুটো আলাদা আলাদা জিনিস, যেমন ধরা যাক এই উদাহরণে দেখি চাঁদের মতো সুন্দর মুখ, এখানে কাকে তুলনা করা হচ্ছে? মুখকে তুলনা করা হচ্ছে। তাহলে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, সুতরাং মুখ হচ্ছে বাক্যে উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? চাঁদের সঙ্গে, তাহলে চাঁদ হলো উপমান। এবার সাধারণ ধর্ম, ব্যাপারটা কি? এই যে চাঁদ আর মুখ, এই দুটো তো একেবারে অন্যরকম জিনিস, কিন্তু এই দুটোকে তুলনা করা যেহেতু হচ্ছে, তাই এদের মধ্যে কোনো একটা মিল আছে। মিলটা কোথায়? সৌন্দর্যের মিল। সুতরাং চাঁদও সুন্দর, মুখও সুন্দর। তাহলে চাঁদ আর মুখ এই দুটো শব্দের যে সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে সুন্দর। সুতরাং সাধারণ ধর্মটা হচ্ছে সুন্দর। আর তুলনাবাচক শব্দ, যে শব্দটা বা অব্যয়টা ব্যবহার করে আমি শব্দ দুটোকে তুলনা করছি বা করার সুযোগ হচ্ছে আমার, সেটা হচ্ছে মতো। চাঁদের মতো সুন্দর মুখ, আরেকবার রিপিট করছি, যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, যাকে তুলনা করা হয় উপমেয়। যে দুটো বস্তুর মধ্যে একটা সাধারণ ধর্ম যার ভিত্তিতে তুলনা করা হচ্ছে, সুন্দর অসুন্দর, কুৎসিত শক্তিশালী, যা খুশি হোক তুলনার কারণ, কোনো একটা নির্দিষ্ট কারণ থাকবে যে কারণে, কারণ ছাড়া তুলনা হতে পারে না। তো এটা হচ্ছে সাধারণ ধর্ম। আর তুলনা করবার জন্য একটা তুলনাবাচক শব্দ বা অব্যয়ের প্রয়োজন পড়ে, যেমন এখানে মতো ব্যবহার করা হয়েছে। ন্যায় হতে পারে, চাঁদের ন্যায় সুন্দর মুখ হতে পারে, সেটাও তুলনাবাচক শব্দ। এই চারটে জিনিস প্রয়োজন পড়বে। এরপরে যে দুটো আলোচনা করব, এক হচ্ছে উপমান কর্মধারয়, আরেকটা হচ্ছে উপমেয় কর্মধারয়, রূপক কর্মধারয়। এই তিনটেতেই এই ব্যবহারগুলো আছে, এই উপমান, উপমেয়, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, এগুলির ব্যবহার আছে। দেখা যাক এবার, দেখি উপমান কর্মধারয় জিনিসটা কি। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। উপমান কর্মধারয় উদাহরণ হিসেবে ব্যবহার করেছি তুষার শুভ্র। ব্যাসবাক্য কি? তুষারের মতো শুভ্র। তার মানে তুষার মানে বরফ, বরফের মতো সাদা, এটার মানে হয় এরকম। তাহলে তুষার যেমন শুভ্র
তেমন আরেকটাকেও শুভ্র, সে তার কথা এখানে উল্লেখ নেই। এখানে উল্লেখ আছে তুষারের মতো শুভ্র, কোনো একটা কিছুকে বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাহলে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে? তুষারের সঙ্গে। তাহলে তুষার উপমান। যাকে তুলনা করা হচ্ছে সে এখানে নেই, অর্থাৎ উপমেয় এখানে নেই। মতো তুলনাবাচক শব্দ আছে। শুভ্র মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে এবং যাকে তুলনা করা হচ্ছে, এই দুয়ের একটা বেসিক বা কমন বা সাধারণ ধর্ম হচ্ছে শুভ্র, সাদা। তাহলে এই উপমান কর্মধারয়ের মধ্যে আমি কী কী পেলাম? উপমান পেলাম, তুলনাবাচক শব্দ পেলাম, আর সাধারণ ধর্ম পেলাম। এবার উপমেয় কর্মধারয় দেখা যাক। উদাহরণ হিসেবে ব্যবহার করেছি পুরুষ সিংহের মতো, পুরুষ সিংহ। এখানে কি কি আছে? কার সঙ্গে তুলনা করা হচ্ছে? সিংহের সঙ্গে, সিংহ উপমান। কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে, পুরুষ উপমেয়। আর একটা তুলনাবাচক শব্দ আছে, কিন্তু পুরুষ আর সিংহের যে সাধারণ ধর্ম সেটা কিন্তু এখানে নেই। তাহলে উপমান কর্মধারয়ের মধ্যে আমি কি কি পেলাম? উপমান পেলাম, তুলনাবাচক শব্দ পেলাম, আর পেলাম সাধারণ ধর্ম। আর এদিকে উপমেয় কর্মধারয়ের মধ্যে আমি কি কি পেলাম? উপমেয় পেলাম, উপমান পেলাম, আর তুলনাবাচক শব্দ পেলাম। দুটোর মধ্যেই একটা একটা কিছু মিসিং আছে। উপমান কর্মধারয়ের মধ্যে কি নেই? উপমেয় নেই। আবার উপমেয় কর্মধারয়ের মধ্যে সাধারণ ধর্ম নেই। এগুলি হচ্ছে উপমান কর্মধারয় আর উপমেয় কর্মধারয়ের বৈশিষ্ট্য। একটা চার্ট দিয়ে আরেকবার একটু দেখে নেওয়া যাক। একবার একটু ভালো করে দেখো, এখানে আমি উপমান, উপমেয়, সাধারণ ধর্ম আর তুলনাবাচক শব্দ, এই চারটা, এবং উপমান কর্মধারয়, উপমেয় কর্মধারয় কোনটার মধ্যে কি কি আছে সেটা টিক আর ক্রস এই দুটো মার্ক দিয়ে আমি মার্ক করেছি আর কি। তাহলে উপমান কর্মধারয়ের মধ্যে আমি কি কি পাচ্ছি? উপমান পাচ্ছি, সাধারণ ধর্ম পাচ্ছি, তুলনাবাচক শব্দ পাচ্ছি। উপমেয় কর্মধারয়ের মধ্যে কি কি পাচ্ছি? উপমান পাচ্ছি, উপমেয় পাচ্ছি, তুলনাবাচক শব্দ পাচ্ছি। তাহলে উপমান কোনটা? যার সঙ্গে তুলনা করা হচ্ছে। উপমেয় কোনটা? যাকে তুলনা করা হচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে যে, যেমন উদাহরণটা ব্যবহার করেছিলাম তুষার শুভ্র, এখানে কি কি আছে? উপমান আর সাধারণ ধর্ম। তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণ কি ব্যবহার করেছিলাম? পুরুষ সিংহ, এখানে কি কি আছে? উপমেয় আর উপমান, সুতরাং এটা উপমেয় কর্মধারয়। এবার এই দুটো সমস্যার একটা সংজ্ঞা তৈরি করা যেতে পারে এই উদাহরণগুলো থেকে, যে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। আবার উপমেয়র সঙ্গে যে উপমানের সমাস হয় তাকে উপমেয় কর্মধারয় সমাস বলে। এই হচ্ছে উপমান কর্মধারয় আর উপমেয় কর্মধারয়। তোমাদের সংজ্ঞা আসতে পারে, দুটো সমাসের মধ্যে পার্থক্য আসতে পারে, ব্যাস মানে সমস্ত পদ দিয়ে দিল, ব্যাস বাক্য নির্ণয় করো, সমাসের নাম লেখো, এটা তো আসতেই পারে। এই চার্টটা খুব ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, এটা খুব কাজে দেবে। কোন সমাস, কোন উপমান কর্মধারায় কি থাকে কি থাকে না, উপমেয় কর্মধারায় কি থাকে কি থাকে না, সংজ্ঞা কিংবা একটা শব্দ থেকে বা সমাসবদ্ধ পদ বোঝার জন্য দেখলেই বুঝতে পারবে। মানে দেখতে দেখতে অভ্যেস হয়ে গেল, অভ্যস্ত হয়ে গেলে, প্র্যাকটিস করতে করতে উপমান কোনটা, উপমেয় কোনটা, উপমান কর্মধারয় কোনটা, উপমেয় কর্মধারয় কোনটা, সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মানে থিওরিটিক্যালি এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। এবার আলোচনা করব রূপক কর্মধারয় সমাস নিয়ে। দেখো লেখা আছে উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয়। এর আগে কি হচ্ছিল? যে তুলনা করা হচ্ছিল, যে দুটো আলাদা আলাদা জিনিস, একটা মতো বা এই জাতীয় কিছু শব্দ বা তুলনাবাচক শব্দ ব্যবহার করে, যে দুটোর মধ্যে বেশ মিল আছে, কারণ দুটোর সৌন্দর্য একরকম, দুটো সৌন্দর্য একে অন্যের মতো। আর এইখানে যেটা হচ্ছে, রূপকের ফারাকটা হচ্ছে যে রূপক কর্মধারায় বলছে যে পূর্বপদ আর পরপদ এই দুটোর মধ্যে যেন কোনো পার্থক্যই নেই। ওটার মধ্যে তো পার্থক্য ছিল বলে তুলনা হচ্ছে, কিন্তু রূপক কর্মধারায় বলছে যে এই দুটোর মধ্যে যেন কোনো পার্থক্যই নেই,
যেমন মন মাঝি, মন, রূপ, মাঝি। রূপক কর্মধারায় মধ্যপদে রূপ শব্দটা ব্যবহার করা হয়। এখানে মনটাই যেন মাঝির মতো, কিংবা মাঝিটাই যেন মন। মাঝির যেমন গান, মানে একটা নদী, তার একটা, আমাদের বাংলা সংস্কৃতিতে, বাঙালির সংস্কৃতিতে মাঝি মাল্লাদের বিভিন্ন গান আছে, জারি গান, সারি গান ইত্যাদি বিভিন্ন ধরনের গান আছে। তো মনটা মাঝির মতো যেন বেয়ে চলে, এই ধরনের একটা অভেদ, মানে মনটাই যেন মাঝি, মনটা মাঝির মতোও না, মনটা নিজেই মাঝি। এই অভেদের কারণে রূপ মানে একই রকম, মানে দুটোর মধ্যে কোনো বৈশিষ্ট্যের কারণে তুলনা হচ্ছে তেমনটা নয়, একই রকম। একদম দুটো অ্যাবস্ট্রাক্ট জিনিসকে জাস্ট এক করে দেওয়া হচ্ছে। ওটা যেমন আমি চাঁদের সঙ্গে মুখের একটা সৌন্দর্য খুঁজে পাচ্ছিলাম, পুরুষের সঙ্গে সিংহের একটা বীরত্বের একটা সম্পর্ক খুঁজে পাচ্ছিলাম হয়তো, এখানে তুমি সেইভাবে কোনো সাধারণ ধর্ম খুঁজে পাবে না। তাই এটা রূপক কর্মধারায়। আমাদের কবিতায়, বিভিন্ন কবিতায় তোমরা রূপক অর্থ পড়েছ, যে আসলে ওইটা বলছে কিন্তু এইটা বললো, আদতে দুটো দিয়ে এক কথাই বলছে। নোংর কবিতা পড়েছিলে তো, রূপকাশ্রয়ী কবিতা এগুলো। সেটাও এই এই ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন পড়েছিলে, নোংর একটি রূপকধর্মী কবিতা আলোচনা করো। তাহলে ওই যে রূপক আর এই রূপক আসলে দুটো এক। নোংরে যেমন বলছিল একটা নৌকার কথা, আদতে তার ভেতরে ছিল জীবনযাত্রার কথা। আসলে নৌকা জীবনযাত্রা দুটো যেন এক হয়ে গেছিল, দুটোর মধ্যে তেমন ফারাক ছিল না। ঠিক এই উদাহরণের মধ্যেও মন আর মাঝি এই দুটো আলাদা নয়, দুটো এক, তাই এটা রূপক কর্মধারয়। এবার একটা বিষয় যে দেখো, মন, রূপ, মাঝি, এখানে রূপটা একটা যদি আমি তুলনাবাচক শব্দ হিসেবে ধরি, যদি ধরে নিই, তুলনাবাচক নয় তবুও ধরে নিচ্ছি আমি। আর মন আর মাঝি মানে কাকে তুলনা করা হচ্ছে আর কার সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে উপমান উপমেয় হচ্ছে, মন আর মাঝি এরাই হচ্ছে উপমান উপমেয়। তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এই একই বৈশিষ্ট্য আমরা উপমেয় কর্মধারয় সমাসেও পেয়েছিলাম, যে ওখানেও উপমান উপমেয়ের মধ্যে সমাস হচ্ছে। রূপক কর্মধারায় এই সমাসেও স্ট্রাকচারালি উপমান আর উপমেয়ের মধ্যেই সমাস হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওখানে তুলনা করা হচ্ছে, একটা তুলনাবাচক শব্দের ব্যবহারে দুটো বস্তুর মধ্যে উপমান এবং উপমেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এখানে উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে। এই টার্মিনোলজিটা মাথায় রাখতে হবে, একটা অভেদ কল্পনা আর একটা উপমান আর উপমেয়ের তুলনা। তুলনা মানে তারা আলাদা, তাই তুলনা। আর অভেদ মানে তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই, তাই তাদের মধ্যে ভেদও নেই, তাই সেটা অভেদ। এই টার্মিনোলজিটা মাথায় রাখতে হবে। এবার এদের নিজেদের মধ্যে, এবার প্রশ্নের প্রসঙ্গ আসি। একটা হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, এই গোত্রের প্রশ্ন হতে পারে। এই উপমান কর্মধারায় উপমেয় কর্মধারায় পার্থক্য লেখো। উপমান কর্মধারায় রূপক কর্মধারায় পার্থক্য লেখো। উপমেয় কর্মধারায় রূপক কর্মধারায় পার্থক্য লেখো। এদের নিজেদের মধ্যে পার্থক্য আসতে পারে। সুতরাং এই স্ট্রাকচারাল যে জিনিসগুলো আমি বোঝালাম, তাদের দেখতে কেমন, ব্যাসবাক্যের মধ্যে কি কি থাকবে, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ব্যাপার। এই স্ট্রাকচারালি ব্যাপারগুলোকে, এগুলোকেই তো থিওরি বলে, তো এটাকে মাথায় রাখতে হবে। আর এই থিওরিগুলোকে মাথায় রেখে প্র্যাকটিক্যালি ব্যাপারগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই কর্মধারায় সমাস, এই পুরোটার মধ্যে আমি কী কী পেলাম? পেলাম হচ্ছে সাধারণ কর্মধারায়, পেলাম মধ্যবর্তী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমেয় কর্মধারায়, রূপক কর্মধারায়। এই হচ্ছে কর্মধারায়। কোথাও কোনো সমস্যা কিংবা কোনো প্রশ্ন মাথায় এলে অবশ্যই জিজ্ঞেস করবে, বুঝতে পারলে কিনা সেটাও জানাবে।